আমি কিনতে আসলাম কার্টুন। কার্টুন কিনতে এসে তো আমি মহা ফেসাতে পড়লাম। আমি এর আগে কখনো কার্টুন কিনি নাই, তাই আমার চিন্তার বাইরে ছিল। একটা কার্টুন 90 টাকা করে যাচ্ছে। তারপরে দামাদামি করে আমি 90 টাকা থেকে 80 টাকা করে কিনলাম। এখন বাসায় চলে যাচ্ছি। কার্টুন কিনছি এই কারণে যে আমার সামনে বাসা চেঞ্জ করতে হবে। আজকে মাসের 27 তারিখ আর এখন বাজে সন্ধ্যা 6টা। 27 তারিখ দিনটা চলেই গেছে, এখন আছে 28, 29, 30, 3 দিন হাতে আছে। এই 3 দিনের মধ্যে আমার পুরো ঘরটা গুছিয়ে ফেলতে হবে, বাসা চেঞ্জ করে চলে যাব। আর বাসা চেঞ্জ করা অনেক ঝামেলা, এত ঝামেলা যারা চেঞ্জ করে তারাই জানে। আর ঢাকা শহরে যারা ভাড়া থাকেন তারা তো ভালো করেই জানেন যে বাসা চেঞ্জ করা কতটা ঝামেলা। হাতে বেশি সময় নেই, তাই কার্টুনগুলোকে আমি বক্স করে রেখে দিব। যখন সময় পাবো তখন আমি গুছিয়ে ফেলবো। আর রান্না বান্না তো আছেই, সব মিলেই আমাকে কাজগুলো রেডি করে রাখতে হবে। আমি কার্টুনগুলোকে ভালো করে কস্টেপ মেরে নিব যেন ছুটে না যায়। যদি ভারী জিনিস রাখি ছুটে গেলে তো তখন আরেকটা বিপত্তিকর অবস্থার সৃষ্টি হবে। তাই আমি ওটা চাচ্ছিলাম না, তাই ভালো করে কস্টেপ মেরে নিচ্ছি। আমি অনেক দিন ধরে ভিডিও বানাতে পারতেছিলাম না, কারণ এই যে বাসা চেঞ্জের ঝামেলা। আমি এমন টাইমে এসে বাসা চেঞ্জ করতেছি, সামনে আমার পরীক্ষা আছে, আবার বাসা চেঞ্জ, এগুলো মিলে সব মিলে আমি ঝামেলার মধ্যেই আছি বলা যায়। সব কিছু মিলিয়ে আমার সমস্ত কাজ করে একটা ব্যালেন্স করে চলতে হবে। যদি সব কিছু ব্যালেন্স করে না চলতে পারি তাহলে আমার জন্য একটু প্রবলেমই হয়ে যাবে। তবে সব কিছু ম্যানেজ করে আমি ভিডিও দিব মাঝে মধ্যে, তবে মাঝে মধ্যে ভিডিও নাও আসতে পারে, কারণ সব কিছু ব্যালেন্স করে আমাকে কাজ করতে হবে। আমার আরেক জায়গায় ভর্তি হওয়ার কথা, ওখানে আমার ক্লাস শুরু হলে তো আমি পারবো না। আমি এবার জামা কাপড়গুলোকে কার্টুনে ভরে প্যাক করে নিব। আমি জানতাম যে আমার দেরি হবে, এই কারণে আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিয়েছিলাম। এখন একে একে আমি কার্টুনে ভরে নিব। বাসা চেঞ্জ করা আমার অনেক ভেজাল লাগে। আমি ভাসমান মানুষের মতো খালি ভেসেই বেড়াচ্ছি। আমি না, ঢাকা শহরে যারা বাসা ভাড়া থাকেন তারা সবাই ভাসমান মানুষের মতো ভেসে বেড়ায়। আমি ছোটোবেলায় দেখতাম, ছোটোবেলায় মুভিতে অনেক দেখেছি যে বেদে পল্লীর মানুষগুলো এক স্থান থেকে আরেক স্থানে নৌকায় করে ভেসে বেড়ায়। আমার ঢাকায় আসার পরে ওটা ফিল হয় যে আমিও একটা এলাকায় অনেক বছর থাকলাম, তারপরে আবার ওই এলাকা ছেড়ে চলে আসতে হচ্ছে, ওই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যেতে হচ্ছে, ভাসমান মানুষের মতো আর কি। উত্তরায় ছিলাম এত বছর, তাই আমার মনটা খারাপ, এখন উত্তরা ছেড়ে চলে যেতে হবে। উত্তরায় প্রায় আমি 4-5 বছর ধরে আছি, অবশেষে আমাকে উত্তরা ছেড়ে চলে যেতে হচ্ছে, তাই মনটা একটু খারাপ। কিন্তু কিছু করার নেই, সব কিছু মিলিয়েই তো জীবন। এখন আমাকে এই বাসা গুছিয়ে চলে যেতে হবে। আবার যেই নতুন বাসায় যাব ওই বাসায় গিয়ে আবার সব কিছু গুছাও, মানে একটা প্যারাই আর কি। যতদিন ঢাকায় নিজের একটা বাসা না হচ্ছে ততদিন এরকম করেই ভাসমান মানুষের মতো ভেসে ভেসে বেড়াতে হবে। একটা একটা করে কার্টুনের মধ্যে শাড়িগুলো গুছিয়ে রাখি। আমার মনে হচ্ছে একটা কার্টুনের মধ্যে শাড়িগুলো ধরবে না, আর একটা কার্টুন লাগবে। এখানে আমার 2012 সালের থেকে শাড়ি কালেকশন আছে। আমার শাড়ির কালেকশন দেখে আমার কাছে কমই মনে হয়। আমার তো মনে হয় যে যারা বাঙালি মেয়েরা আছেন তাদের ঘরে হয়তো শাড়ির কালেকশন অনেক অনেক বেশি আছে, কিন্তু সেই হিসাবে আমার শাড়ির কালেকশন অতও নেই। আমার শাড়ি পরতে ভালো লাগে, তবে সমস্যা একটা, ওকেশন ছাড়া বা কোনো বিশেষ কোনো দিন ছাড়া শাড়ি পরা হয় না। যাই হোক, আমার ছোট ছোট শখের মধ্যে যেমন আছে বই, শাড়ি, তারপর এরকম ছোট ছোট অনেক কিছু আছে, যেমন কাচের চুড়ি। এগুলো আমার ছোট ছোট ভালো লাগা। আমার বই পড়তে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় যে আমার নিজের একটা বাসা থাকলে আমি একটা লাইব্রেরি বানাতাম, সেখানে সব ধরনের বই থাকতো, আর আমি যখন অবসর সময় পাবো তখনই বই পড়বো, এমনটা ইচ্ছা হয়। কিন্তু সব ইচ্ছা তো আর পূরণ হয় না। তবে এটা এমন কোনো ইচ্ছা না যে পূরণ হবে না, একদিন না একদিন তো পূরণ হবেই, তবে এখন হবে না।
যাই হোক, এখন আমি কার্টনের মধ্যে বইগুলো মুছে পরিষ্কার করে কার্টনের মধ্যে বইগুলো ভরে রাখবো। এই বইগুলো অনেক দিন ধরে এখানে আছে, প্রায় 1 মাস ধরে বইগুলো মোছা হয় না, তো ভাবলাম একেবারেই বইগুলো মুছে রেখে দিই কার্টনের মধ্যে, ওই বাসায় গিয়ে যেন শুধু গুছাইতে পারি। এই বাসা থেকে সব কিছু পরিষ্কার করে নিয়ে যাই। আমার বইয়ের কালেকশন অত নেই, কারণ কোথায় রাখবো, এই কারণে বইয়ের কালেকশন নেই। তবে একদিন আমার অনেক বই হবে, আমার একটা লাইব্রেরি থাকবে, এটা আমার ইচ্ছা। আমি এখন দুপুরের রান্নাবান্নাটা করে নিব। আমি লইট্টা মাছটা রান্না করে নিব। আমার হাজব্যান্ড লইট্টা মাছ খেতে অনেক পছন্দ করে। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব জিরা গুঁড়া, আর হলো সামান্য ধনিয়া গুঁড়া, মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আসলে নর্মালি যেভাবে রান্না করে বাঙালি রান্নাগুলো ম্যাক্সিমাম একই মশলা দিয়ে হয়ে থাকে আর কি। আমার রান্নার উপকরণ একটাই, মশলা ভালো করে কষাতে হবে। যদি মাংস হয় তাহলে মাংসটাকে ভালো করে মশলার মধ্যে 80% সেদ্ধ করে ফেলতে হবে, তারপরে গিয়ে পানি দিব। মানে আমার রান্নার উপকরণ একটাই, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি যে কোনো রান্নাই করি আর কি। তো লইট্টা মাছটা আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, এই কারণে লইট্টা মাছটা অপশনে আজকে রেখেছি, না হলে আমি আজকে লইট্টা মাছটা রান্না করতাম না। লইট্টা মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, অনেক কম সময় হয়ে যায়। যেমন 30 মিনিট সময় লাগে, 30 মিনিট অনেক সময় লাগে না, তবে মশলাটা কষিয়ে রান্না করতে গেলে 30 মিনিট লেগে যায়। আমি এখন ঢাকনাটাকে চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে আমি 10 মিনিট পর ফিরে আসব। আসলে লইট্টা মাছটা আমার হাজব্যান্ড ভালো আনতে পারেনি, লইট্টা মাছটা পিঙ্ক কালার ছিল, কিন্তু লইট্টা মাছটা যত সাদা কালার হবে বা হোয়াইট কালার হবে লইট্টা মাছটা কিন্তু ততটা ভালো হয়। যারা জানেন না তারা আজকে জেনে নিলেন। আমার মাছটা প্রায় হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি মাংসটাকে বসিয়ে দেব, খাসির মাংসটাকে। ভাবলাম এই বাসা থেকে চলেই যখন যাচ্ছি আজকে একটু ভালো মন্দ রান্না করি, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এই বাসা থেকে বা এই এলাকা থেকে বিদায় নিই। এই কারণে আজকে খাসির মাংস করতেছি, লইট্টা মাছ করতেছি, তারপরে মুরগির মাংস, কচু শাক। কচু শাকটা কিন্তু আমার অনেক প্রিয়। আমি মাংসটাকে আগে থাকতে ম্যারিনেট করে নিয়েছি, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে তারপরে আমি মাংসটাকে 15 থেকে 20-25 মিনিট আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আবার এই যে পানি দিয়ে দিলাম, আমি অল্প পরিমাণে পানি দিয়ে আবার আমি মাংসটাকে কষিয়ে নিব। মাংসটাকে আমি মাখিয়ে নিলেও আমি ভালো করে কষিয়ে তারপরে রান্না করি। এটা দিয়েছি, এই পানিটা শেষ হবে, তারপরে আবার পানি দিব, ওই পানিটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। এই পর্যায়ে আমি আলুটাকে দিয়ে দিব, আলুটাকে দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। আর আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে গেছে, মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, এখন এটাকে আমি আর 2 মিনিটের মতো জাল করে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। মাংসটা হয়ে গেছে, এখন এই মাংসটাকে আমি নামিয়ে ফেলবো। আর মুরগির মাংসটাকেও আমি ম্যারিনেট করে তারপরে এটাকে চুলায় বসিয়েছি, মানে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে তারপরে বসিয়েছি। এটাকেও আমি রান্না করে নিব। আর সাথে কচু শাক করেছি, কচু শাকটা আমার অনেক প্রিয় খাবার, তাই কচু শাকটা রেখেছি। আর এখানে রেখেছি সালাদ, মাংসের সাথে তো সালাদ না হলে জমবে না, তাই সালাদটা করে নিলাম। এখন আমার ক্ষুধা লেগে গেছে, সকাল থেকে কাজ করতে করতে অনেক ক্ষুধা পেয়ে গেছে, এখন আমরা দুজনে খেয়ে নিব। খাওয়া শেষ করে আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার চলে আসলাম থালা বাসন গুছাতে। আমি কালকে থালা বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম। আমার খালা গেছে ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে, সে এখনও আসেনি। সে আসলে ভাবছি তাকে দিয়ে থালা বাসনগুলো ধোয়াবো, কিন্তু সে আসতে আসতে এত দেরি করতেছে, এই কারণে আর তার জন্য ওয়েট করতে পারলাম না। আমি থালা বাসনগুলো সব ধুয়ে প্যাক করে ফেলতেছি।
আমি যদি এখান থেকে সব কিছু ধুয়ে প্যাক করে নিয়ে যাই তাহলে ওই বাসায় গিয়ে আমি শুধু গুছাবো, ওটা অত সময় লাগবে না। তো এই কারণে আমি সব কিছু ধুয়ে মুছে নিয়ে যাচ্ছি। এখানে বয়ম ঝুড়ি এগুলো সব ধুয়ে আমি ফ্যানের নিচে শুকাতে দিচ্ছি, তারপরে প্যাক করে নিব। আজকে সমস্ত জিনিসপত্র ট্রাকে উঠানো হয়ে গেছে। আমি শেষবারের জন্য দেখে নিচ্ছি যে আমার বাসায় কিছু রয়ে গেল না তো, এই জন্য একটু ঘুরে দেখতেছি, আর সাথে সাথে ঘরটাকেও দেখতেছি যে আমার মনটা অনেক খারাপ লাগতেছে। আজকেই তো আমার শেষ দিন এই ঘরে, এই বাসায়, তাই আমি চলে যাচ্ছি, একটু খারাপ লাগতেছে। আমার জিনিসপত্র সব ট্রাকে উঠানো হয়ে গেছে, ট্রাক ওয়েট করতেছে। আমার হাজব্যান্ড বারবার ফোন দিয়ে বলতেছে বের হও। আমরা গাড়িতে করে যাচ্ছি আর আমাদের ট্রাক যাচ্ছে সামনে সামনে। মাঝখানে পুলিশে ধরেছিল, তারপরে ছেড়ে দিয়েছে। আমি আমার নতুন বাসার সামনে গাড়ির মধ্যে বসেছিলাম, হঠাৎ করে দেখি বৃষ্টি নামলো। একদল বাচ্চা সে বৃষ্টিতে গোসল করতেছিল, ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার ছোটোবেলাটা গ্রামেই কেটেছিল। আমি বৃষ্টির মধ্যে ছোটোবেলায় অনেক দুষ্টুমি করতাম আর মায়ের বকা খেতাম। ছোটোবেলা থেকে বের হয়ে আসি, এখন বাসায় এসে দেখি আমার বাসার অবস্থা খুবই এলোমেলো অবস্থা হয়ে আছে। ওরা যে কি করে রাখছে আমি ভালোই বুঝতে পারতেছি। আমার এই ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিতে ভালোই সময় লাগবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।